আসসালামু আলাইকুম। করোনার এই দুর্যোগপূর্ণ মহামারীর সময় আশা করি সবাই নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখতে পেরেছেন। এই আশাবাদ রেখেই শুরু করতে যাচ্ছি বিউ রেডিওর নতুন ইনস্টল প্রোগ্রাম স্বাস্থ্য কথন এপিসোড 2 তে। আমি আপনাদের সাথে আছি আহমেদ জুবায়ের। প্রতি সপ্তাহের মঙ্গলবার ঠিক রাত 8টায় আমরা আপনাদের সাথে জয়েন করব। এপিসোডের শুরুতে আমি বলতে চাই আজকে আমাদের সাথে যিনি অতিথি হয়ে আসবেন তিনি হচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী, বিউ ডান্স ফোরামের সক্রিয় সদস্য এবং স্টার ক্লাব বরিশাল বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য সভাপতি মাকসুদ খান সোহান ভাই, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ষষ্ঠ ব্যাচ, বরিশাল বিশ্ববিদ্যালয়। এবং দর্শক শ্রোতা যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা আমাদের ফেসবুকে ফলো করছেন তারা www.facebook.com/bureau.org এর মাধ্যমে আমাদেরকে সরাসরি লাইভ শুনতে পারবেন। তো আজকে আমি আমার প্রোগ্রাম 4টা সেগমেন্টে সাজিয়েছি। প্রথম সেগমেন্টে আমি কথা বলবো করোনা পরিস্থিতি এবং বাংলাদেশ নিয়ে। দ্বিতীয় সেগমেন্টে হচ্ছে করোনার আক্রান্তের কারণ ও বাঁচার উপায় নিয়ে কথা বলবো। তৃতীয় সেগমেন্টে দর্শকদের যদি কোনো মতামত, কোনো পরামর্শ থেকে থাকে আমাদের এপিসোডের উদ্দেশ্যে আমরা তাদের সেই কথাগুলো শুনবো। এবং চতুর্থ এবং শেষ সেগমেন্টে আমি আমাদের বিশিষ্ট অতিথি সোহান ভাইয়ের জন্য বিশেষ আয়োজন থাকবে। তো সোহান ভাই কেমন আছেন? জুবাইর, ধন্যবাদ আমাকে ডাকবার জন্য। আছি, ভালো আছি। বিউ রেডিওকে ধন্যবাদ আমাকে ডাকবার জন্য। ভালো লাগছে ভীষণ তোমাদের এই স্বাস্থ্য কথন অনুষ্ঠানে আসতে পেরে। তুমি ভালো আছো জুবাইর আশা নিশ্চয়ই? করি আলহামদুলিল্লাহ, আশা করি সোহান ভাই আপনি নিজে এবং আপনার পরিবারকে নিয়ে সুস্থ আছেন, সেই দোয়াই রাখছি সবার কাছে। অনুষ্ঠানের শুরুতে আমি আমার আজকের থিম অফ দ্য প্রোগ্রাম উল্লেখ করেছি। তো এবার সোহান ভাই, আমি এবং সোহান ভাই এবং দর্শক সবার উদ্দেশ্যে বলতেছি, আমি এবার হচ্ছে করোনা এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমি প্রথমে কিছু কথা বলতে চাই। ইউজিসি অধ্যাপক ডক্টর এবিএম আবদুল্লাহ স্যারের মতে করোনা ভাইরাস আসলে একটি ভাইরাসের গোত্র বা পরিবারের নাম। এই পরিবারের মধ্যে 6টি ভাইরাস আগে থেকেই রয়েছে এবং নতুন করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 সহ করোনা ভাইরাস পরিবারের মোট সদস্য সংখ্যা এখন 7, যাদের মধ্যে 4টি ভাইরাসের লক্ষণ সাধারণ সর্দি কাশির মতোই। তবে মার্স এবং সার্স সব থেকে প্রাণঘাতী ছিল। নতুন করোনা ভাইরাস নিয়ে সৃষ্ট রোগের নামকরণ করা হয়েছে কোভিড-19। সর্বশেষ 2019 সালের ডিসেম্বর মাসে চীনের উহানে ছড়িয়ে পড়া এই করোনা ভাইরাস বর্তমান সারা বিশ্বে প্রায় 213টি রাষ্ট্রে মহামারী আকার ধারণ করেছে। তবে এখন পর্যন্ত মার্স এবং সার্স এর মতো প্রাণঘাতী ছিল না। অন্যান্য ভাইরাস জ্বরের মতোই কোভিড-19 এর শুরুর দিকে লক্ষণগুলো হলো জ্বর, ক্লান্তিভাব, শুষ্ক কাশি, এছাড়া শরীর ব্যথা, নাক ব্যথা, নাক দিয়ে পানি পড়া, গলা ব্যথা, পাতলা পায়খানা থাকতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে কিছু ক্ষেত্রে তীব্রতা বাড়ে এবং বিদ্যুৎ থেকে তীব্র শ্বাসকষ্ট দেখা দিতেও পারে। আবার কারো কারো ক্ষেত্রে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পরও কোনো লক্ষণ দেখা দেয় না অথবা প্রকাশ নাও পেতে পারে। করোনা ভাইরাস, ফ্লু বা সাধারণ সর্দি কাশির তফাৎ কি? করোনা ভাইরাস আর সাধারণ ফ্লু বা সাধারণ সর্দি কাশির উপসর্গগুলোর মধ্যে বেশ কিছু মিল রয়েছে। কোভিড-19 এর প্রধান উপসর্গ জ্বর, কাশি, তবে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু হলে গলা ব্যথার মতো উপসর্গ থাকতে পারে। আবার নভেল করোনা ভাইরাসে আক্রান্ত অনেকের ক্ষেত্রে শ্বাসকষ্ট থাকতে পারে, বিশেষ করে 50+ বয়স যাদের থাকবে তারা আমার মনে হয়, এবং বাংলাদেশ এবং বিশ্বের সমসাময়িক পরিস্থিতিতে তারা সব থেকে বেশি ঝুঁকিতে থাকবেন। কারণ হচ্ছে আমাদের দেশে প্রায় দেখা যায় বেশি বয়স্ক মানুষদের বা মানে ম্যাক্সিমাম মানুষের শরীরেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এইসব বিভিন্ন মরণ ব্যাধি যেগুলো মানে কখনোই নিরাময়যোগ্য না, এইসব রোগগুলো প্রায় থেকে থাকে। এবার হচ্ছে আমরা করোনা আক্রান্তের কারণ এবং করোনা থেকে বাঁচার উপায় নিয়ে আমাদের সম্মানিত অতিথির সাথে কথা বলবো। সোহান ভাই, তো আমরা সবাই মোটামুটি প্রায় 3-4 মাসের মতোই করোনার সাথে লড়াই করে যাচ্ছি। যারা করোনা অলরেডি আক্রান্ত হয়েছেন অনেকে সুস্থ হয়েছেন, অনেকে মারা গিয়েছেন। এ যাবৎকাল পর্যন্ত বাংলাদেশে প্রায় 1 লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রায় 1400 মানুষের মতো মারা গিয়েছেন। এবং তবে আশার কথা হচ্ছে প্রায় 40,000 মানুষের উপরে সুস্থ হয়েছেন। এটা আমাদের এখন সব থেকে বড় আশার বাণী। তো সোহান ভাই, আমরা হচ্ছে আমাদের অনুষ্ঠান থিম অফ দ্য প্রোগ্রামের সেগমেন্ট অনুযায়ী এবার হচ্ছে আমরা করোনা থেকে মানে কি কি কারণে করোনা হতে পারে এবং করোনা থেকে বাঁচার উপায়, এই সব বিষয় নিয়ে কিছুক্ষণ কথা বলবো।
তো আমি করোনা কি কি কারণে হতে পারে এইসব বিষয় নিয়ে সনবারের কাছে প্রথমে জিজ্ঞেস করতে চাই। বাংলাদেশ এবং সমসাময়িক বিশ্বের পরিস্থিতি অনুযায়ী করোনায় আক্রান্ত হওয়ার প্রধান প্রধান লক্ষণগুলো একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে। আমরা জুবাইর, করোনা, আমরা কোভিড-19 যে সমস্যা ক্রাইসিসটা আমরা এখন সবাই ফেস করছি, আহ, আমরা সবাই জানি যে এটা একটা অতি ছোঁয়াচে রোগ। আহ, এমন এই এই যে সমস্যাটা, এই সমস্যাটা আহ, গত 100 বছরে আমরা কেউ ফেস করিনি, এই জন্য এই সমস্যাটা আমাদের কাছে নতুন। কিন্তু গত 3 মাসে আমরা এর লক্ষণ কিভাবে সংক্রমিত হয় এই বিষয়ে আমরা নানাভাবে জেনেছি। যেমন হাঁচি কাশির মাধ্যমে এটি ছড়াতে পারে, কথা বলার মাধ্যমে, যেমন আমরা বারবারই সচেতনতার ক্ষেত্রে বলি, যেমন 3 ফুট দূরত্ব থেকে কথা বলার ব্যাপারে। কারণ হচ্ছে এই এই ভাইরাসটা এতটাই সংক্রমক যে কথা বলার মাধ্যমেও ছড়াতে পারে, নিঃশ্বাসের মাধ্যমে, নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই এই জিনিসটা ছড়াতে পারে, অথবা কারোর হাতের ছোঁয়ায়। যেমন আমরা করমর্দনের জন্য অনুৎসাহিত করছি, আলিঙ্গনের জন্য অনুৎসাহিত করছি এই জন্যে, কারণ কারোর কোভিড পজিটিভ হলে সেই রোগীর সংস্পর্শে আসলে আহ, হতে পারে, অথবা তো শোন ভাই বলছিলেন আপনি করোনা কি কি কারণে মানুষ করোনা আক্রান্ত হচ্ছে, আমরা আক্রান্ত হচ্ছি। তো প্রথমে শোন ভাই কিছু পয়েন্ট উল্লেখ করলেন, সেটা হচ্ছে সামাজিক দূরত্বের কথা বললেন, মাস্কের কথা বললেন। তো এই বিষয়গুলো আমার মনে হয় হচ্ছে মাস্ক আমরা সবাই ব্যবহার করছি, সরকার থেকে যারা বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন তারা প্রথম থেকেই, মানুষ যখন করোনা আক্রান্ত হচ্ছে ঠিক তার তখন থেকেই তারা গবেষণার মাধ্যমে এটা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন এবং আমাকে জানাচ্ছেন যে যদি কোনো মানুষ করোনা আক্রান্ত হয়ে থাকে, সে যদি অন্য মানুষকে, যেহেতু ছোঁয়াচে রোগ এটা, সে যদি নিজের মাধ্যমে অন্য কাউকে করোনা আক্রান্ত করতে না চায়, তো তাকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। তো মাস্ক ব্যবহার করতে হবে। আপনার কি যেমন মনে হয় আমরা যে বলি, আমরা, হ্যাঁ আমরা যে, হ্যাঁ যেমন মাস্ক নিঃসন্দেহে ব্যবহার বলেন। করার ক্ষেত্রে একটা বিষয়, যেমন আমরা দেখি যারা কোভিড পজিটিভ আছে তাদের থেকে যদি অন্য ব্যক্তি আক্রান্ত হওয়ার যে হারটা, ধরো মাস্ক পরিধান যিনি করছেন, রোগী যখন পরিধান করছেন তখন সংক্রমণের হারটা অনেক কম। 2 জন ব্যক্তির মধ্যে পজিটিভ ব্যক্তি যখন মাস্ক পরিধান করছেন তখন আহ, সংক্রমণের হারটা অনেক কমে যায়। আর যখন সুস্থ ব্যক্তি পরিধান করছেন অথচ অসুস্থ ব্যক্তি পরিধান করছেন না, তখন সেই হারটা প্রায় 70%-এর কাছাকাছি চলে আসে। আর যখন দুইজন, সুস্থ ব্যক্তি এবং অসুস্থ ব্যক্তি দুইজন মাস্ক পরিধান করে থাকে, তখন সেই পার্সেন্টেজটা অনেকটা কমে প্রায় 5%-এ চলে আসে। এই জন্য আহ, বিশেষজ্ঞরা, ডাক্তারেরা, এরা সবসময় মাস্ক পরিধান করে থাকার জন্য বারবারই বলছেন। আর মাস্কটা অবশ্যই দেখা যায় আমাদের প্রধান যে সমস্যাটা, আমরা বাজারে কিছু কাপড়ের মাস্ক পাওয়া যায় যেগুলো কোভিড-19 আটকাতে পারে না, সংক্রমণটা আটকাতে পারে না। এই জন্য সবসময় সার্জিক্যাল মাস্ক ইউজ করার জন্য বলা হয়। সার্জিক্যাল মাস্কটা যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন তারা সার্জিক্যাল মাস্কটা ইউজ করার জন্য উৎসাহিত করেন। এই আর কিছু ভাই। হ্যাঁ শোন ভাই, সার্জিক্যাল মাস্কের পাশাপাশি আরেকটা মাস্ক খুবই প্রচলিত, মানে আমাদের সমাজে প্রচলিত নয়, যেমন KN95 মাস্কটা খুবই মানে KN95, করোনা ইয়েস। ঠেকাতে খুবই খুবই উপকারী। তবে KN95 মাস্কটা মানে খুবই ব্যয়বহুল একটা ব্যাপার। আমাদের দেশের ব্যাপার বাংলাদেশের নিম্ন, জনসাধারণ এটা হ্যাঁ, এফোর্ড করতে পারবে না। হ্যাঁ এটা সেটাই। বেয়ার করা বাংলাদেশের তো মানুষের জন্য একটু কষ্টকর হয়ে যায়। তো সোহান ভাই, আপনি যে পয়েন্ট গুলো বলছিলেন যে করোনায় মানে মানুষ কিভাবে আক্রান্ত হতে পারে, তো মাস্ক ব্যবহার না করা করোনা আক্রান্ত হওয়ার নতুন একটা লক্ষণ। তারপরে আমরা যদি সামাজিক দূরত্ব বজায় না রাখার ব্যাপারে আসি, তো সামাজিক দূরত্ব বজায় না রাখার ব্যাপারে আপনি যেহেতু আমরা বাংলাদেশি প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি, আপনি বাংলাদেশি হ্যাঁ, জনগণদের বলছি প্রেক্ষাপটে যে কিভাবে জিনিসটা তুলে ধরবেন? আমরা আমাদের বাংলাদেশি সংস্কৃতিতে আমরা খুবই আলিঙ্গন প্রিয় ও জাতি, আমরা করমর্দন প্রিয় জাতি। আমাদের চর্চাটা থাকে, আলিঙ্গনের চর্চা আছে আমাদের করমর্দনের। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে, আর এই আলিঙ্গন আর করমর্দনের মাধ্যমে যেহেতু কোভিড-19 ছড়ায়, সেহেতু এই জায়গাটা, এই চর্চাটা থেকে বেরিয়ে আসতেও বাঙালির কিছুদিন সময় লেগেছে। আহ এই জন্যে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যেমন সামাজিক দূরত্ব বজায়
রাখার মধ্যে যে জিনিসগুলো আমরা ইনক্লুড করি সেগুলো হচ্ছে সভা সমিতি বর্জন করা, কোনো সামাজিক আচার অনুষ্ঠান বর্জন করা, যেখানে লোক সমাগম হয় এরকম জায়গা বর্জন করা। যেমন আতিথেয়তা, বাইরের থেকে গেস্ট আসে আমাদের বাসায়, যেমন দেখা যায় অনেক সময় বাইরের থেকে মেহমান আসে, এই এই সংস্কৃতির চর্চাটা আমাদেরকে বন্ধ করতে হবে কিছুদিন, যতদিন না পৃথিবী সুস্থ হচ্ছে। নিজেদের জন্য, আমাদের স্বজনদের জন্য এই এই চর্চাটার জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। বাঙালি, তুমি যেমন বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলছিলে, আমরা খুবই আপ্যায়ন প্রিয় জাতি। সেই জায়গা থেকে আমাদের এই সামাজিক দূরত্বটা বজায় রেখে চলা খুবই গুরুত্বপূর্ণ। আর কথা বলার ক্ষেত্রেও একটা দূরত্বের ব্যাপার আছে। যেমন সবসময় বিশেষজ্ঞরা বলে থাকেন যে 3 ফুট দূরত্ব বজায় রেখে কথা বলার জন্য, অথবা তার বেশি দূরত্ব বজায় রেখে কথা বলার ক্ষেত্রে, এবং কথা বলার সময় অবশ্যই মাস্ক পরার যে ব্যাপারটা বারবারই চলে আসছে, এই দিকগুলো খেয়াল রাখার জন্য বিশেষজ্ঞরা বারবার বলছেন। আর হাত, নাক, মুখ বা চোখে হাত দেওয়ার থেকে বিরত রাখার যে একটা ব্যাপার থাকে, সেই জায়গাটা এনশিওর করা খুব জরুরি। তো শোন ভাই, করোনা ভাইরাস নিয়ে বিশেষজ্ঞরা যখন তারা পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন, তারা যখন করোনা ভাইরাসের লক্ষণগুলো প্রকাশ করতে শুরু করলেন, তো আমার মনে হয় আমাদের দেশের প্রেক্ষাপটেই কিছু কিছু মানুষ থেকে থাকবে যারা করোনা ভাইরাসে যারা করোনা ভাইরাসকে মরণ বা ব্যাধি বলে মনে করে, যারা মনে করে করোনা ভাইরাস হয়েছে মানে আমরা শেষ, আমাদের পরিবার শেষ, কিন্তু জিনিসটা আসলে এরকম না। তো এক্ষেত্রেই একটা প্রবণতা বিশেষ করে লক্ষ্য করা যায় যে লক্ষণ গোপন করা। তো এই বিষয়টা আপনি কিভাবে বলবেন? আম, এই এই জায়গাটা আমাদের সামাজিক, এখানেও একটা সামাজিক সমস্যা গোড়া থেকেই ছিল, যে কেউ মনে করে যে কোভিড পজিটিভ হওয়া মানে সে একরকম অচ্ছুত, তার কাছে যাওয়া যাবে না, তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা যাবে না, এরকম একটা ব্যাপার। কিন্তু কোভিড পজিটিভ রোগীকে নিরাপদ দূরত্ব বজায় রেখে আমরা সাহায্য করতে পারি। আর এটা মোটেই মরণ ব্যাধি না, এই বিষয়ে আমাদের সকলকে সচেতন করার একটা জায়গা আছে। সঠিক চিকিৎসায় কোভিড পজিটিভ রোগী সুস্থ হয়, এবং তার যথেষ্ট উদাহরণ আছে। আমরা প্রায় 40,000-এর বেশি রোগী বাংলাদেশে সুস্থ হয়েছেন এখন পর্যন্ত। তুমি যখন পরিসংখ্যান রিপোর্ট দিচ্ছিলে, সেখানে দেখা গেছে যে 40,000-এর বেশি রোগী সুস্থ হয়েছে। এই জন্য কোভিড কখনোই মরণ ব্যাধি না। এই জায়গাটাতে আমাদের সচেতন করার একটা জায়গা রয়েছে, যাতে জনগণ বুঝতে শেখে যে এখানে ভয়, কোভিড পজিটিভ রোগী সুস্থ হয়। জি ভাই। হুম। শোন ভাই, আমার মনে হয় করোনায় আক্রান্ত বা হওয়া বা না হওয়ার ক্ষেত্রে সব থেকে বড় যে ভূমিকা পালন করবে, আমার মনে হয় আমরা সবাই মাস্ক ইউজ করি, আমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করছি করোনার এই পর্যায়ে এসে, কারণ প্রায় লক্ষাধিক লোক আক্রান্ত হয়ে গেছে। তো আমার মনে হয় এখন যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে গুজবে কান না দেওয়া। তো করোনা আক্রান্ত হওয়ার পিছনে গুজবের ভূমিকা কতখানি? এই ডিজাইন, গুজবের ব্যাপারটা যে বললে জুবায়ের, এই ব্যাপারটাও আমাদের বাংলাদেশি সংস্কৃতিতে এই চর্চাটা অনেক বেশি। যেমন কিছু প্রথমেই যখন আমাদের একটা হাস্যকর বিষয়, প্রথমেই যখন এই রোগটা মার্চের দিকে আমাদের দেশে ধরা পড়ে, তখনই সবাই জানি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে থানকুনি পাতার একটা আহ, চর্চা হচ্ছিল। আহ, তারপরে এখন এই খুব শীঘ্র, এতদিন পরে এসে, এত জানাশোনার পরেও বাংলাদেশেরও অনেক অনেক জায়গায়, ভারতের পরে বাংলাদেশেরও অনেক অনেক জায়গায় সব থেকে হাস্যকর বিষয়, কোভিড-19 কে দেবী হিসেবে পূজা করা হচ্ছে, যাতে আহ, মানুষ পজিটিভ না হয়, করোনায় আক্রান্ত না হয়, এই জন্য দেবী হিসেবে পূজা করা হচ্ছে। এই জাতীয় গুজব খুবই বিপদের মুখে ফেলছে আমাদেরকে। বিশেষ করে যত রকম প্রচারণা, প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে এই সচেতনতাটা পৌঁছে দেওয়াটা খুব বেশি জরুরি। যেমন আমরা যারা সচেতন মানুষ, আমরা যারা সচেতন দাবি করি নিজেদেরকে, তাদের বাইরেও কিছু মানুষ থাকে যাদের কাছে এখনো এই রোগটা একেবারেই পরিষ্কার না, এই রোগের লক্ষণ, এই রোগের কোনো দিকই অনেকের কাছে এখনো পরিষ্কার না। তাদের কাছে এই এই বিষয়টা তুলে ধরা, তাদেরকে সচেতন করা আরো জরুরি, যাতে তারা আহ, এই আহ, ব্যাপারটা থেকে আরো এই ব্যাপারটা আরো বেশি সচেতন হয়। আর গুজবের যে ব্যাপারটা বলছো, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যায়। যারা শিক্ষিত ও সচেতন দাবি করি আমরা, তারাও মাঝে মধ্যে এই গুজবের শিকার হই এই অর্থে, আমরা একটা ইনফরমেশন যখন নিশ্চিত না হয়ে অথবা শেয়ার করি,
যেটা জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে, নিশ্চিত না হয়ে যখন আমরা সোশ্যাল মিডিয়ায় সেই ইনফরমেশনটা ছড়িয়ে দিই, তখনই সেটা গুজবের আওতায় পড়ে। এই জন্য আমরা চেষ্টা করব যে যে কোনো তথ্য প্রথমে নিশ্চিত হয় এমন একটা গ্রহণযোগ্য সূত্র, একটা বিশ্বাসযোগ্য সূত্র থেকে সেই খবরটা নেয়ার, তারপরে সেই খবরটাকে প্রচার করার। আর এই দিকে আমাদেরকে আরেকটু সজাগ হতে হবে, আর একটু মনোযোগী হতে হবে জুবাই। তো দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের কমেন্ট বক্স থেকে কিছু কমেন্ট পড়ছি। বাহাউদ্দিন আবির ভাই কমেন্ট করেছেন, গুড টু সি দিস প্রোগ্রাম। বাহাউদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন আমাদের। বাহাউদ্দিন ভাই আবারও কমেন্ট করেছেন, ওয়ান্ট টু নো হাউ উই পাস দ্য মেন্টাল স্ট্রেস। এই বিষয়ে সোহান ভাই কি বলবেন? করোনার সময় আমরা প্রায় 3.5 মাসের উপরে অনেকে ঘরবন্দি, অনেকে বাইরে বের হতে পারছেন না, অনেকে বাইরে বের হওয়ার কোনো স্কোপ পাচ্ছি না। তো এই সময় আমাদের একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আপনি আমাদের মেন্টাল স্ট্রেস পার করার কোনো উপায় বলবেন কিনা? ধন্যবাদ ভাইয়া। ভাইয়ার কাছে এই প্রশ্নটা ভাইয়া বোধহয় আমার থেকে আরো বেশি ভালো বলতে পারতেন, তিনিও বিতর্কের সঙ্গে জড়িত আমরা জানি। আহ, তো সেইখান থেকে আমি বলবো যে ঘরে বসে আমাদের মেন্টাল স্ট্রেসটা দূর করার জন্য প্রথমে আমরা যারা আক্রান্ত নই তাদের একটা ব্যাপার বলছি, যে আমরা এখন সবাই একটা আতঙ্কের মধ্যে আছি, সবাই একটা আতঙ্কের মধ্যে আছি। সেই জায়গা থেকে প্রথমে একটা অন্যরকম বিশ্বাসের জায়গার কথা বলি, আমার একটা বিশ্বাসের জায়গা, সবারই যার যার ধর্ম জায়গা থেকে একটা মানসিক প্রশান্তির জায়গা আমরা সবাই পাই, এই কথাটা আগে বলে নিচ্ছি। এই জন্যে আহ, তো আহ, এই রিলিজিয়াস দিকটা আমাদেরকে একটা অন্যরকম প্রশান্তি দেয়, সেটা একরকম বিষয়। আর অন্যরকম একটা মানসিক জোর, যে আমি সুস্থ হব। প্রথমেই যে কথাটা বলেছিলাম যে করোনা রুগী, কোভিড-19 পজিটিভ রুগী সুস্থ হয়, সঠিক চিকিৎসায় রুগী সুস্থ হয়, এই এই বিষয়টাকে আগে বিশ্বাস করতে হবে, নিজেকে বিশ্বাস করতে হবে। তারপরে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে হবে। যেমন আমরা যারা সাংস্কৃতিক কর্মী আছি, আমরা চেষ্টা করি আমাদের নিজেদের জায়গা থেকে সকলকে এই জিনিসটাই সচেতন করবার, যে মানসিকভাবে আহ শক্ত থাকতে হবে। আর কিছু কাজ আমরা করতে পারি, যেমন অনেকেই যোগা করার পরামর্শ দেন, তাতে মন ভালো থাকে, শরীর সুস্থ থাকে। আর আমাদের সৃজনশীল কিছু কাজ করতে পারি আমরা, যে জায়গাগুলো সৃজনশীল কাজগুলো আমাদের আমাদের মনকে একটা অন্যরকম শক্তি দেয়। সবারই কিছু কিছু প্যাশন তো থাকে, যে জিনিসগুলো আমরা পড়াশোনার বাইরে, সামাজিক কাজকর্মের বাইরে যে জিনিসগুলো নিয়ে ব্যস্ত থাকি। জুবাইর, তুমি নিজেও গান করো, আমি যেমন আবৃত্তি করি, এই এই জায়গাগুলো আমাকে ব্যক্তিগতভাবে আমার আহ, আবৃত্তির জায়গাটা, নাচের জায়গাটা আমাকে অনেক বেশি শক্তি দিয়েছে। এই সময়টা, এই সময়টা অনেক বেশি আমি কিছুটা, যেমন আমি খুব বন্ধু বৎসল ছিলাম, খুব বন্ধুদের নিয়ে থাকতে ভালোবাসি, সেই জায়গাটা থেকে 3 মাস আমি ঘরের মধ্যে বন্দি। আমার মনে হয় আমার এই জায়গাগুলো সাথে না থাকলে আমি বোধহয় আসলেই ভেঙে পড়তাম। সেই জন্য সবাইকে বলবো, যার যার শখের জায়গা, কেউ বাগান করতে পারে, এই আবৃত্তি করতে পারে, যে আবৃত্তি করে সে আবৃত্তি করবে, যে যার যার অন্য অন্য শখ আছে সেইগুলি করবে, তাহলে বোধহয় মানসিক জোর কিছুটা ধরে রাখা সম্ভব। এই আর কি। সোহান ভাই, আপনার কথার সাথে আমি সুর মিলিয়ে বলতে চাই যে করোনায় আমাদের দেশে এবং সারা বিশ্বে মৃত্যুর হার বাংলাদেশে হয়তো বা একটু বেশি, 4 থেকে 5% অথবা তার থেকে একটু বেশি হতেও পারে, কিন্তু আমরা উন্নত বিশ্বগুলোতে লক্ষ্য করতে পারি তাদের মৃত্যু হার বা কোনো কোনো দেশে 1% থেকেও কম। আমরা সৌদি আরবে যদি খেয়াল করি, তাদের আক্রান্তের সংখ্যা থেকে তাদের মৃত্যু হার খুবই কম। তো আমার মনে হয় এর পিছনে হচ্ছে আমাদের মানে আমাদের ইমিউনিটি যে সিস্টেমটা, এটা আমাদেরকে বেশি ডেভেলপ করা দরকার, আমাদের বেশি সচেতন খাওয়া থাকতে হবে দাওয়ার বিষয়টা। এবং মানসিক জগৎ খুব থাকতে হবে। তো এবার আমরা আসাদুজ্জামান ইদ্রিস ভাই কমেন্ট করেছেন হচ্ছে, বেস্ট উইশেস ফর দ্য প্রোগ্রাম। ইদ্রিস ভাই, আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এবার একটা বড় সড়ো কমেন্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভিউ রেডিও থেকে একটা কমেন্ট করা হয়েছে, আর এনকে তীর্থ কমেন্ট করেছে। তাদের দুজনের কমেন্ট প্রায় একই মনে হচ্ছে, তো আমি দুইটা কমেন্ট একসাথে পড়ে নিচ্ছি। এনকে তীর্থ কমেন্ট করেছে, চীনের বিশেষজ্ঞ টিম জানিয়েছে বাংলাদেশের সংক্রমণ আরো বাড়বে আমাদের অসচেতনতার কারণে। এদিকে আইডিসিআর এর একজন বিশেষজ্ঞ গত সপ্তাহে বলেছিলেন যে বাংলাদেশ এখন পিক আওয়ারে আছে, এরপর সব সংক্রমণ আস্তে আস্তে কমবে। এহেন পরস্পর বিরোধী বক্তব্যের ফলে কি জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয় না? জনগণের সোহান ভাই, মধ্যে কমেন্টটা বুঝতে পেরেছেন? আহ, ছিল, হ্যাঁ।
তুমি কমেন্টটা আরেকবার পড়ো জুবাই। আচ্ছা, মানে আমি সংক্ষেপে মানে কমেন্টটা আমার ভাষায় বলছি। হ্যাঁ, মানে চীনের বিশেষজ্ঞ টিম বলতেছে যে আহ, আহ, মানে আরো কিছুদিন আমাদের সময় দেশে লাগবে। অথবা আর সারা বিশ্বে, হ্যাঁ সারা বিশ্বে করোনা সংক্রমণ আরো বাড়তে পারে, কিন্তু বাংলাদেশ আইডিসিআর থেকে বলা হচ্ছে বাংলাদেশ এখন পিক আওয়ার আছে এবং কিছুদিনের মধ্যে বাংলাদেশ সংক্রমণের হার খুবই কমে আসবে। তো এভাবে যে পরস্পর বিরোধী যে কমেন্ট গুলো করা হচ্ছে উপরি মহল থেকে, এর মাধ্যমে আমাদের সাধারণ জনগণ যারা আছি আমাদের মনের ভিতরে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে কিনা? আহ, বিভ্রান্তির জায়গা প্রথম থেকেই ছিল, এবং এই জায়গাগুলো থেকে আমাদেরকে নিজেদেরকেই ওভারকাম করতে হবে। তীর্থর প্রশ্নটা আহ, এই প্রথম থেকেই আমরা আহ, এখনো পর্যন্ত আমার আমার ব্যক্তিগত বিশ্বাস আহ, এখনো আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে আরো কিছুদিন সময় লাগবে। আহ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এনকে তীর্থ আরেকটা কমেন্ট করেছে, সেটা কমেন্টটা পড়ে নিচ্ছি সবাই। বিভিন্ন জেলায় এখনো শনাক্তকরণ প্রক্রিয়ায় পিসিআর মেশিন না থাকায় রোগী শনাক্তকরণে ব্যাপক দীর্ঘসূত্রতার সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে আমরা নিজেদের কতটুকু সক্ষম হিসেবে দাবি করতে পারি? সোহান ভাই, আপনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে একজন বাংলাদেশের রাজনৈতিক আমি বলছি ছাত্র আমি হিসেবে, এই হ্যাঁ। প্রশ্নটার কথা বলছি। আহ, বাংলাদেশের প্রথম থেকেই আমরা এই বিষয়টা জানি। আহ, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা বলার আহ, সময় একটু সাহসের দরকার হয়। আমরা প্রথম থেকেই জানি বাংলাদেশের সেটাই। জন্য যে স্বাস্থ্য, মানে বাংলাদেশের স্বাস্থ্য খাতের যা অবস্থা, এইখানে আমাদের যে আইসোলেশনের যে দরকার, আইসোলেশনের যে একটা ব্যাপার থাকে যে সব জায়গাতেই সমস্ত হসপিটাল গুলোতে স্বাস্থ্য, এই কোভিড-19 যে একটা প্রস্তুতি, এই প্রস্তুতিটা প্রথম দিক থেকেই অনেক কম ছিল। এখন কিছুটা বেড়েছে, কিন্তু সেটাও আশানুরূপ না। এই জন্য বাংলাদেশের মতো আহ, এই মধ্যম আয়ের দেশের জন্য এটা ফেস করা আহ, একটু কঠিন হলেও, কিন্তু আমরা যেটা দেখেছি যে আমাদের সুস্থতার হার বেশ ভালো। আমাদের সব থেকে বেশি যে সুবিধার জায়গাটা, আমরা অনেক বেশি হ্যাঁ সোহান ভাই, আমরা যেখানে আলোচনা করছিলাম আবার সেখানে ফিরে যাচ্ছি। যে কি কি কারণে কোভিড-19 মানুষের শরীরে বাসা বাঁধতে পারে। তো এই বিষয়ে আমাদের কি কি, মানে কোন কোন কারণগুলোতে কোভিড-19 মানুষের শরীরে বাসা বাঁধতে পারে, এই বিষয়ে আমাদের মোটামুটি আলোচনা শেষ। এবার আমি আমার প্রোগ্রামের তৃতীয় ভাগে চলে যাচ্ছি, যে কোভিড-19 থেকে পরিত্রাণ পাওয়ার উপায়গুলো কি কি। তো এতদিন ধরে বিশেষজ্ঞরা অনেক গবেষণা করেছেন, বাংলাদেশের ডাক্তাররা এবং আইডিসেট থেকে বিভিন্ন পরীক্ষামূলক অংশগ্রহণের মাধ্যমে অনেকগুলো তথ্য প্রদান করা হয়েছে যে কি কিভাবে কোভিড-19 থেকে মানুষ পরিত্রাণ পেতে পারে। বারবারই সামাজিক সামাজিক দূরত্ব বজায় রাখার যে ব্যাপারটা বলা হয়েছিল জুবাইর, সেটা সেই সামাজিক দূরত্ব বজায় রাখার একটা ব্যাপার বারবার, হাত ধোয়ার একটা ব্যাপার বলা হয়েছে, আর প্রচুর পরিমাণে পানি খাওয়ার একটা ব্যাপার। আর যে বিষয়টা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কিছু উদ্যোগ আমাদের আহ, প্রথম থেকেই দেয়া উচিত। মানে যারা কোভিড পজিটিভ আছে তাদের জন্য তো আলাদা চিকিৎসা আছেই, এবং আমরা যারা পজিটিভ নই আহ, তাদের জন্যও বেশি করে পানি পান করা, ভিটামিন ডি, সি সমৃদ্ধ খাবার খাওয়া, এই জায়গাগুলো নিশ্চিত করাটা খুব জরুরি। সঙ্গে আরেকটা স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরেকটা পরামর্শ দিয়ে থাকেন, যেটা হচ্ছে রসুন, কালিজিরা, তারপরে দারুচিনি, এই এই লেবু লেবু যোগ করে পানি গরম করে ভাপ নেওয়ার একটা ব্যাপার, কম ন্যূনতম পক্ষে 10 মিনিট ভাপ নেওয়া, এই এই চর্চাগুলো করা খুব জরুরি। সঙ্গে সঙ্গে পুষ্টিকর খাবার খাওয়ার যে একটা ব্যাপার আছে, সেই জিনিসটা এনশিওর করা
খুব জরুরি। আর হচ্ছে স্বাস্থ্য বিভাগ শোন থেকে ভাই, আরেকটা আপনার কথা। কথার সাথে আমি একটা কথা যোগ করতে চাই যে হ্যাঁ, গত আহ, 3.5 মাসে যারা যারা করোনা পজিটিভ থেকে যারা যারা বেরিয়ে এসেছেন, তারা ইতিমধ্যে অনেকেই অনলাইনে বা পাবলিকে অনেকেই তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, তারা কোভিড-19 কিভাবে তারা পরিত্রাণ পেয়েছেন আল্লাহর রহমতে। তো সেই বিষয়ে আমরা হচ্ছে পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি একটা বড়াতে বলেছেন তিনি মাত্র 5 দিনেই করোনা থেকে মুক্তি পেয়েছেন, এবং তিনি প্রতিদিন 4 থেকে 5 বার গরম চায়ের সাথে লেবু, আদা, কালিজিরা এসব খেয়েই তিনি করোনা থেকে মুক্তি পেয়েছেন আল্লাহর রহমতে। তো শোন ভাই, এবার হচ্ছে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রায় 3.5 মাস পরে যেখানে মানুষ ঘরের ভিতর থাকতে পারছে না, তাদের বিভিন্ন কাজে বাইরে আসতেই হচ্ছে। তো সেক্ষেত্রে বাইরের খাবারের মাধ্যমে, যেমন ফাস্ট ফুড ধরতে পারেন বা বাইরের টঙের দোকান থেকে চায়ের কথা বলতে পারেন, তো এসব থেকে মানুষের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কতখানি? শোন ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? মনে হয় কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে। তো আমরা আমাদের গেস্টের সাময়িক সমস্যা ফেরত আসার পূর্বে আমি কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে করোনায় আক্রান্ত বাংলাদেশে প্রায় 3 মাস প্লাস, 3.5 মাসের উপরে হয়ে গেছে। তো এর ভিতরে বিশেষজ্ঞরা কিছু তথ্য প্রদান করেছেন, যেমন করোনায় কারা কারা বেশি আক্রান্ত হচ্ছেন, নারী পুরুষের মধ্যকার যে পার্থক্য করোনা আক্রান্তর ক্ষেত্রে, তার কিছু বিশ্লেষণ তারা করেছেন। তারা মাস থেকে মাস অনুপাত আক্রান্তের কথা বলেছেন। আমি প্রথমেই বয়স অনুপাত আক্রান্তের কিছু বিবরণ তুলে ধরতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে 80 মানে 80+ যাদের বয়স থাকে, তারা তাদের মৃত্যুর আশঙ্কা 100-র ভিতরে 14 জনের, মানে 14% তাদের মৃত্যুর আশঙ্কা। এবং 60 থেকে মানে 60 অর্ধ যারা বয়সী, তাদের হচ্ছে 3.6%। 50 অর্ধ যাদের বয়স রয়েছে, তাদের হচ্ছে 1.3%। এবং নারী পুরুষ বিভাজনের ক্ষেত্রে করোনা আক্রান্তের সংখ্যা হচ্ছে পুরুষ 2.8%, এবং নারী যারা রয়েছেন তারা হচ্ছেন 1.7%। এবং হচ্ছে 50 অর্ধ অথবা 40 বছরের উপরেই যাদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস রয়েছে, তাদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকখানি বেশি থেকেই যায়। তো বাংলাদেশে প্রথম করোনা রোগী পাওয়া গিয়েছিল হচ্ছে মার্চের 8 তারিখ। মার্চ মাস থেকে মার্চ মাসে মোট করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে 228 জন। মার্চের পরে এপ্রিল মাসে পাওয়া গিয়েছে 13,000 প্লাস, এবং মে মাসে পাওয়া গিয়েছে প্রায় 55,000-এর মতো। তো আমরা দেখতে পাচ্ছি গত 3 মাস এবং 3.5 মাসে বাংলাদেশে করোনা আক্রান্তের হার মানে খুব দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমাদের সবাইকে খুব সচেতন থাকা উচিত। তো আমার মনে হয় কোনো টেকনিক্যাল সমস্যার জন্য সোহান ভাই যোগ হতে পারছেন না। সোহান ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক শ্রোতা, সাময়িক সমস্যার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমি আছি তো। আমি আমি মানে শুনতে পাচ্ছ না?
হ্যালো, তোমাকে আমি তোমারে দেখতে পাচ্ছি। আচ্ছা, সোহান ভাই শুনতে পাচ্ছেন? আমি কন্টিনিউ করব? আচ্ছা, অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আরো কিছু কমেন্ট নিয়ে নিচ্ছি। নবনীকুণ্ড তীর্থ কমেন্ট করেছেন, দীর্ঘদিন গৃহবন্দী থাকার কারণে দেখা যায় আমরা শারীরিকভাবে এমনিতেই বেশ কিছুটা নড়বড়ে হয়ে পড়েছি। এই অবসাদ দূর করতে আমরা কি করতে পারি, বা করোনা পরবর্তীতে এই দীর্ঘক্লান্তি বা অবসাদ দূর করার ক্ষেত্রে আমরা কি করতে পারি? শোন ভাই। আমি এখানে আছি, তো আমাদের ব্রডকাস্ট করা হচ্ছে। আচ্ছা, শোন ভাই, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো অনুষ্ঠানের এই পর্যায়ে আমি শোন ভাইয়ের কাছে একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে শেষ দুটি প্রশ্ন করতে চাই। প্রশ্ন হচ্ছে, করোনা প্রতিরোধে সরকারের কার ভূমিকা সব থেকে বেশি, সরকার নাকি জনগণ? তো দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠান শেষ পর্যায়ে আমি আপনাদের আরেকবার জানিয়ে চাই, আপনারা যারা আমাদেরকে ফেসবুকে ফলো করে আমাদের প্রোগ্রামগুলো নিয়মিত শুনতে চান, তারা www.facebook.com/bureau.org এর মাধ্যমে আমাদের। তো কোয়ারেন্টাইন চলাকালে আমাদের বিউডির পক্ষ থেকে অনেকগুলো প্রোগ্রাম নতুন করে ইনস্টল করা হয়েছে, এবং আগের অনেকগুলো প্রোগ্রাম সাময়িক মানে করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে যেহেতু গ্রহণযোগ্য নয়, সেহেতু প্রচার করা হচ্ছে না। আমাদের করোনার এই কোয়ারেন্টাইন সময়গুলোতে অনেকগুলো প্রোগ্রাম আমাদের নতুন করে ইনস্টল করা হয়েছে। তার ভিতরে একটি প্রোগ্রাম স্বাস্থ্য কথন। তো আমার মনে হয় শোন ভাই এসেছেন, আপনাকে এতক্ষণ দেখা যাচ্ছিল না, মনে হয় কোনো সমস্যা ছিল। শুনতে পাচ্ছেন শোন ভাই? দর্শক শ্রোতা, যান্ত্রিক ত্রুটির জন্য আমি খুবই দুঃখিত আপনাদের কাছে। তো হ্যাঁ জুবাইর, একটু বোধহয় নেটওয়ার্ক প্রবলেম ছিল, এর জন্য হ্যাঁ, দেখা। অনেকগুলো সমস্যা হচ্ছে। শোন ভাই, আপনি কি আমার শেষ প্রশ্ন আমি শুনতে পেরেছেন? হ্যাঁ, করোনা প্রতিরোধে কার ভূমিকা সব থেকে বেশি, সরকার নাকি জনগণের? জুবাইর, করোনা পরিস্থিতি যে কোনো ধরনেরই সমস্যা, এখন যেহেতু বাংলাদেশের মধ্যে আহ, আহ, প্রায় সব অঞ্চলেই আহ, এটি ছড়িয়ে পড়েছে, সেহেতু আহ, এখন প্রধান দায়িত্ব জনগণের।
সব জায়গা থেকে সরকার তাদের সর্বোচ্চটুকু করার চেষ্টা করেছে। বিভিন্ন আমাদের জন্য স্বাস্থ্য সেবা দেওয়ার যে চেষ্টা চলছে, সেটা আরো আরো দিন দিন বাড়ছে। কিন্তু প্রথম প্রথম সচেতনটা জনগণের হতে হবে, এবং মুখ্য ভূমিকাটা জনগণ পালন করবে। যার যার ব্যক্তিগত সুরক্ষার দায় ব্যক্তির নিজের। আহ, ব্যক্তি সামাজিক দূরত্ব বজায় রাখার যে ব্যাপারটা, এটা কখনোই যদি ব্যক্তি নিজে না চায়, সেটা সরকার জোর করে কখনোই এই দিকটা এনশিওর করা সরকারের পক্ষে সম্ভব না। কারণ প্রান্তিক পর্যায়ে একেবারেই প্রান্তিক জীবনে হস্তক্ষেপ করে আহ, এই এই জায়গা থেকে সামাজিক দূরত্ব বজায় রাখা সরকারের একার পক্ষে সম্ভব না। জনগণের সহায়তা ছাড়া কিছুতেই সামাজিক দূরত্ব ও বলো, কিংবা ব্যক্তিগত সুরক্ষা বলো, এই দিকটি নিশ্চিত করা কখনোই সম্ভব হয় না যদি না জনগণ নিজে থেকে সচেতন হয় এবং নিজের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখে, এবং তার আর নিজের শারীরিক খেয়াল রাখে, এবং নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে বিষয়টি বারবারই বলা হচ্ছিল, যে পুষ্টিকর খাদ্য গ্রহণ, আহ, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, গ্লাভস পরা, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, এই জিনিসগুলা তো কখনোই সরকারের নেটওয়ার্ক প্রবলেম করছে। ঠিক আছে। শোন ভাই, করোনা প্রায় আমাদের পুরো বিশ্বে প্রায় 213টি রাষ্ট্রে আক্রমণ করার পরে প্রায় 4 মাসের মতো প্রায় অতিবাহিত হয়ে গিয়েছে, এবং প্রায় 90 লক্ষের বেশি মানুষ, প্রায় 1 কোটি মানুষ করোনা আক্রান্ত, এবং এতদিনে মানে যত মানুষ মারা গিয়েছে তার থেকে বেশি মানুষ সুস্থ হয়েছে, এটা হচ্ছে আশার বাণী। তো করোনার এই পর্যায়ে এসে আপনার কি মনে হয়, করোনা মোকাবেলায় প্রতিরোধ নাকি প্রতিকার কোনটা বেশি উত্তম? যে কোনো যে কোনো আহ, কিছু সম্মুখীন সম্মুখীন হয়ে প্রথমে প্রতিরোধটা আমাদেরকে জোরদার করতে হবে। করোনা প্রতিকার করার ব্যবস্থায় আমরা কেন, উন্নত বিশ্বের সকল রাষ্ট্রের এত ভালো চিকিৎসা ব্যবস্থা থাকা সত্ত্বেও, যেহেতু এখনো পর্যন্ত এটির কোনো ওষুধ কিংবা ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, অথবা এর নির্দিষ্ট কোনো চিকিৎসা এখনো পর্যন্ত পাওয়া যায়নি, সেহেতু কোভিড-19 জন্য আমাদের প্রথম প্রতিরোধটাকেই জোরদার করতে হবে, এবং এই বিষয়ে প্রথমে খেয়াল রাখতে হবে। এবং যে যে বিষয়গুলো বারবার উঠে এসেছে, যে বারবার ভালো করে হাত ধোয়া, অন্তত 20 সেকেন্ড সামাজিক দূরত্ব বজায় রাখা, ভালো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, যে দিকগুলো এসছে, এই জিনিসগুলো নিশ্চিত করা অনেক বেশি প্রয়োজন। তাই আমার ধারণা যে প্রতিকারের চেয়ে প্রতিরোধটাই উত্তম। শোন ভাই, রোজার ভিতরেও আমাদের করোনা কিন্তু আমাদের একটা কন্ট্রোলের ভিতরে ছিল। সরকার বা অনেক সময় জানিয়েছে যে আমাদের করোনা প্রায় মানে একই একই লেভেলে চলতেছে, যে মানুষ মানে খুবই কম কম আকারে তারা আক্রান্ত হচ্ছে, কম আকারে মৃত্যুবরণ করছে। কিন্তু রোজার পরে ঈদে যখন মানুষ মানে ঢাকা থেকে অনেক মানুষ বাড়ি ফিরতে শুরু করলো তারা, এবং ঈদের পরে আবার তারা ঢাকা ব্যাক করতে শুরু করলো, তো আপনার কি মনে হয় যে ঈদে বাড়ি ফেরা এবং বাড়ি থেকে ঢাকা আবার ফিরে যাওয়া, এই জন্য বাংলাদেশে করোনা সংক্রমণ আরো মানে অনেক গুণে বেড়ে গিয়েছে? শোন ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? জুবায়ের, শুনতে পাইনি। আর তোমার প্রশ্নটি বোধহয় এরকম ছিল যে আহ, উম, বিকেন্দ্রীকরণের জন্য, জনসংখ্যা ছড়িয়ে যাবার জন্য হ্যাঁ, করোনার সংক্রমণ আরো আরো বেড়ে গিয়েছে কিনা। প্রভাব পড়েছে, বা
কি প্রভাব পড়েছে প্রথমত যে বিষয়গুলি হয়েছে যে প্রথমে যে মার্চের প্রথম দিকে যখন আমাদের দেশে করোনা রোগী শনাক্ত হয় সেটা প্রথমে ঢাকা থেকে যখন রোজার পরে যখন শিথিল হয়, যখন গার্মেন্টস গুলি খুলে দেওয়া হয়, তখন হ্যাঁ, দেশের লকডাউন বিভিন্ন শিথিল করা অঞ্চল হয় থেকে, যখন। হ্যাঁ, দেশের বিভিন্ন জায়গা থেকে যখন মানুষজন গার্মেন্টস জয়েন করে, গার্মেন্টস কর্মীরা গার্মেন্টস জয়েন করে এবং থেকে বিভিন্ন জেলায় ছড়িয়ে যায়, তখন তখন সেই সঙ্গে সঙ্গে করোনার এই প্রাদুর্ভাবটাও সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে যায় সময়ের সাথে সাথে। যদি এই জায়গাটা শক্তভাবে নিয়ন্ত্রণ করা যেত, যদি বহির্মুখী ঢাকা থেকে বহির্মুখী জনগণের এই যাতায়াতটা বন্ধ করা যেত, তাহলে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা যেত বলে আমার ধারণা। আমি তোমার সোহান ভাই, আমি আমরা আমি আমরা তোমার সকলে কথা জানি। স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না জুবাইর, তুমি যদি তোমার কি কি আচ্ছা, আবার আচ্ছা, একটু বলতেন। ঠিক আছে। আসলে আমরা সবাই জানি হজ হচ্ছে মুসলিম বিশ্বের একটি সব থেকে বড় একটা আয়োজন। তো সৌদি আরব সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে তারা সীমিত আকারে হজ হজ পালন করবে। তারা সৌদি আরবের জনগণ এবং বাইরের রাষ্ট্রের প্রবাসী যারা সৌদি আরবে রয়েছে তারা হজ পালন করবে এবার সীমিত আকারে। তো করোনার এই মহামারী এই পর্যায়ে তাদের হজ পালনের সিদ্ধান্ত কতখানি যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? ধর্মীয় বিষয়ে আঘাত যতবারই এসেছে ততবারই যে কোনো দেশের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, কিন্তু সেই বিষয়টাও সরকারের একটু শক্ত হাতে নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে বলে আমার বিশ্বাস। যেমন আমাদের দেশে নামাজের একটা ব্যাপার, নামাজ বন্ধ করে দেয়া হয়েছিল তখন করোনা নিয়ন্ত্রণের জন্য, যাতে লোক সমাগম না হয়, এই জন্যে নামাজ বন্ধ করে দেয়া হয়েছিল। আমার আমার ধারণা হজ পালন এই বছর বন্ধ থাকা অথবা এর মধ্যে কিছু অন্যরকম ব্যবস্থা করা যদি যেত, সব জনগণ, আমরা সবাই জানি হজ মানে একটা বিরাট সংখ্যক মানুষের জনসমাগম। এই জায়গাটাতে একটা ভয় থেকেই যায় কোভিড-19 বিস্তারের, যেহেতু এটি অতি ছোঁয়াচে রোগ। যখন এতগুলো মানুষ এক জায়গায় হবে তখন একটা আরো এই সংক্রমণটা আরো বেড়ে যাওয়ার একটা সুযোগ আছে। আমার মনে হয় এই হজ পালনের বিষয়টাতে সৌদি সরকারের আরেকটু সচেতন অথবা আরেকটু ভাববার সুযোগ আছে, অথবা আরেকটু ভাববার প্রয়োজন আছে আমার ধারণা। শোন ভাই, যেহেতু করোনার কালীন সময় স্বাস্থ্য কথা নিয়ে কথা হচ্ছে, তো আমরা এবার আপনার মুখ থেকে মানে করোনা জয়ী যে কোনো একজন মানুষের গল্প শুনতে চাই। আপনি আমাকে মানে প্রোগ্রাম আগে বলেছিলেন একজনের প্রোগ্রামের গল্প আপনি শোনাবেন। তো আমরা চাই আপনি সবার সামনে গল্পটি সবাইকে শোনান। যে জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার একজন স্টাফ রিপোর্টারের ওনার সেরে ওঠার গল্প। ওনার নাম হচ্ছে অনিক চন্দ্র দাস। উনি জাতীয় দৈনিক সময়ের আলোর ক্রীড়া বিভাগের স্টাফ রিপোর্টার। ওনার প্রথম ওনার অফিসের প্রথম দুইজন সহকর্মীর মৃত্যু হয় করোনার লক্ষণ নিয়ে। তারপরে উনি 7 মে কোভিড-19 টেস্ট করান। এরপরে তার ওই দিনই তার রিপোর্টে
থেকে মানসিক দৃঢ়তা, উনি যেভাবে বলেছেন সংবাদ মাধ্যমকে, উনি জানিয়েছেন মানসিক দৃঢ়তা এবং আহ, নিয়ম নিয়মানুবর্তিতা মাফিক জীবনযাপনের জন্য উনি 14 দিনের মাথায় সেরে উঠেছেন। এর মধ্যে উনি যে জিনিসগুলো ফলো করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য দৈনিক জাতীয় দৈনিকের সাংবাদিকদের কাছে যেভাবে জানিয়েছেন, আমি সেটা বলার চেষ্টা করছি। আহ, উনি বলেছেন যে আদা, দারুচিনি, এলাচি, রসুন, লবঙ্গের আহ, উনি ভাপ নিতেন নিয়মিত 4 বার। 4 বার চা পান করতেন। এবং মানসিক জোর ধরে রাখার জন্য উনি কিছু কাজ করতেন, যেমন আহ, ভালো চিন্তা করা। এবং উনি বলেছেন যে সামনের দিনের জন্য তার কর্ম পরিকল্পনা এবং সুস্থ হয়ে যাবার আর পরে তার কর্ম পরিকল্পনাগুলো আহ, ঠিক করা, এই জায়গাটা মানুষকে একটা মানসিক জোর দেয়, আহ, বেঁচে থাকার জন্য একটা সাহস দেয়, একটা শক্তি দেয়। আর উনি বারবার যেটা বলেছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার আর বিষয়ে উনি জোর দিয়েছেন। এবং বারবারই জীবাণুনাশক দিয়ে ওনার থাকার জায়গা, জামা কাপড় পরিষ্কার রাখার যে একটা ব্যাপার, এই জায়গাটা উনি এনশিওর করতেন। এবং আহ, উম, পুষ্টিকর খাবার খাওয়ার থেকে শুরু করে নিজের শরীরের যত্ন নেওয়ার জন্য উনি গরম পানি খেতেন এবং হালকা গরম পানি দিয়ে উনি গোসল করতেন বলে জানিয়েছেন। আর এইভাবে 14 দিনের মাথায় উনি আবার টেস্ট করান এবং ওনার কোভিড নেগেটিভ আসে। আহ, এখান থেকে আমরা বুঝতে পারি যে একটা নিয়মতান্ত্রিক জীবনযাপন এবং পুষ্টিকর খাবার খাওয়া এবং মানসিক জোরের মাধ্যমে একজন কোভিড রোগী সুস্থতার দিকে যেতে পারে এবং সুস্থ হয়ে উঠতে পারে। তো এরকম কিছু সফলতার গল্প এবং করোনা জয়ীদের অনেক গল্প এখন আমরা জানছি। এই 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 গল্পগুলি, এই এই বিষয়গুলি আমাদের একটা প্রেরণার জায়গা, আমাদের একটা শক্তির জায়গা বিরাট। জুবায়ের। হ্যাঁ, তো দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আর বেশিক্ষণ থাকবো না আপনাদের সাথে। আপনারা আমাদের প্রোগ্রাম শুনতে চাইলে প্রতি সপ্তাহের মঙ্গলবার ঠিক রাতে আপনাদের সাথে থাকবো স্বাস্থ্য কথন প্রোগ্রামের নেক্সট এপিসোড গুলোতে। তো আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ। তো আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব সোহান ভাইয়ের একটা কবিতার মাধ্যমে। সোহান ভাই কবিতাটা লিখেছেন, আমাকে জানিয়েছেন উনি করোনা সচেতনতার জন্য মানুষের জন্য কবিতাটা লিখেছেন। তো এই কবিতা দিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ করব। আমি অনুষ্ঠান শেষ করার আগে আরেকবার বলতে চাই, যারা আমাদেরকে শুনতে চান ফেসবুকে, তারা www.facebook.com /biuradio.org এর মাধ্যমে আমাদেরকে ফেসবুকে শুনতে পারেন। এবং আমাদের নেক্সট এপিসোডগুলো তারা আপনারা অবশ্যই থাকবেন। সোহান ভাই, আপনার কবিতার মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ করব। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, স্টে সেফ, স্টে হোম। কবিতা পড়বার আগে আমি কিছু কথা বলি, অল্প সময় নেব। যেমন আমাদের আশেপাশে যারা কোভিড পজিটিভ রোগী আছে, আমরা তাদের প্রতি সহনশীল হব এভাবে আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে তাদেরকে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করব। এবং নিজেরাও সুস্থ থাকবো, সাবধানে থাকবো, বাড়িতে থাকবো। খুব বেশি প্রয়োজন ছাড়া আমরা বাড়ির বাইরে যাব না। ঘন ঘন সাবান দিয়ে হাত ধোবো অন্তত 20 সেকেন্ডের জন্য, আর পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করব। আর কিছু কিছু জিনিস, জুতা পরার ব্যাপারে, জুতা ব্যবহার করার ক্ষেত্রে, মাস্ক ব্যবহার করার ক্ষেত্রে, লোক সমাগম, এইসব ব্যাপারে আমরা একটু সচেতন থাকবো। আর কিছু কিছু জিনিস, আহ, আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা বলতে পারিনি, এই জন্য দুঃখিত। আসলে অনেক কথা মিস করে গেছি, আপনাদের ঠিক মতো মাঝখানে পাইও নি আমি, বুঝছেন। এই জন্য আর মানসিক আর মানসিক জোর বজায় রাখার যে কথাটা বারবারই আসছিল, আহ, আমরা যে যার শখের জায়গার, এই এই যখন আমরা ঘরে বসে আছি, আমরা সবাই 3 মাস, আমরা যারা ছাত্র তাদের পড়াশোনার চাপটা একটু কম। আমরা বোধহয় আমাদের নিজের শখটাকে আরেকটু বেশি ঝালিয়ে নেওয়ার, আরেকটু বেশি নিজেদেরকে সময় দেওয়ার এই একটা সময় আমরা পেয়েছি। এই লম্বা সময় তো সচরাচর পাওয়া যায় না। এই সময়টাতে বোধহয় আমাদের শখ গুলো, ভালো লাগার জায়গাগুলোকে আরেকটু প্রাধান্য দিলে আমাদের মানসিক সক্ষমতা, আমাদের মানসিক জোরও আরেকটুখানি বাড়বে। এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কবিতাটি পড়ছি। কবিতাটি একটু অন্যরকম বিশ্বাসের কবিতা, অন্যরকম ভাবনার কবিতা। প্রথম প্রথম যখন আমাদের সমাজে তো দেখা যায় যে আমরা অনেক সময় অনেক কিছুর সঙ্গে
আহ অন্যায় করে ফেলি। যেমন পরিবেশের সঙ্গে আমরা বারবারই পরিবেশকে দূষণ করেছি, আমরা পরিবেশকে ব্যবহার করেছি আমাদের নিজেদের মতন করে। সেই জায়গা থেকে একটা অন্যরকম বিশ্বাসের কবিতা করছি। বসুন্ধরা জবানবন্দি। সৃষ্টিকর্তার নিষেধ অমান্য করা মানুষ সেদিন নক্ষত্রে স্থান পায়নি। অবহেলা করে ছায়াপথেরাও মুখ ফিরিয়ে নিয়েছিল। শনি মঙ্গল বৃহস্পতি বলেছিলেন, না, তোমাদের পাপের ভার আমরা বইতে পারবো না। কেবল পৃথিবী বললেন, বুকে আয় বাছা, যার কেউ নেই তার ধরিত্রী আছে। আমি সর্বং সহা বসুন্ধরা, আজ থেকে আমি তোদের ধাত্রী। মানুষ অকৃতজ্ঞ। যে অরণ্য তাদের আহার দিয়েছিল সেই জঙ্গল ধ্বংস করে তারা নগর পাতল। তবু পৃথিবী বললেন, আমি সর্বং সহা বসুন্ধরা। যে উদ্যান তাদের আশ্রয় দিয়েছিল বারবার সেই মানুষই সেখানকার অন্যান্য জীবেদের আশ্রয় কেড়ে নিয়েছে। তবু পৃথিবী বললেন, আমি সর্বং সহা বসুন্ধরা। যে পৃথিবীর নির্মল বাতাসে মানুষ নিঃশ্বাস নিত সেখানেই মানুষ ছেড়েছে কার্বনের বিষ। তবু পৃথিবী বললেন, আমি সর্বং সহা বসুন্ধরা। পৃথিবীর যে পবিত্র জলে মানুষ তৃষ্ণা মেটাতো তাকেও এই মানুষই দূষিত করেছে বারবার। তবু পৃথিবী বললেন, আমি সর্বং সহা বসুন্ধরা। তারপর সকল হত্যা, গণহত্যা, ধর্ষণ, জুলুম পৃথিবী চুপচাপ সহ্য করেছে, কারণ তিনি সর্বং সহা। প্রশ্রয় পেতে পেতে পৃথিবীর সেই বুদ্ধিমান প্রাণীটি খেয়াল করেনি তাদের পাপের ঘড়া পূর্ণ হয়েছে। তারপর হঠাৎ মানুষ বুঝতে পারল তাদের স্বেচ্ছাচার আর প্রগতির মিছিলে মহামারী দেখা দিয়েছে। অগুন্তি মানুষ মরছে রোজ। মানুষের বিজ্ঞান হেরে যাচ্ছে অদৃশ্য অণুজীবের কাছে। মৃত্যু আর স্বজন হারানোর আতঙ্ক তাদের গলা টিপে ধরেছে। তবু পৃথিবী বলছেন, আমি সর্বং সহা বসুন্ধরা। এখানে জোর যার, মুল্লুক তার। ধন্যবাদ।